আজ সকালে জেলেরা মাছ ধরতে গিয়েই শিবুকে অমন অবস্থায় উদ্ধার করেছে। তবে শিবুর মৃত্যু নিয়ে সকলে হাপিত্যেশ করলেও জবা একেবারে স্তব্ধ হয়ে গেছে। কাল রাতে এরকম কিছুই তো একটা সন্দেহ হয়েছিল ওর, আর আজকেই তা সত্যি হয়ে গেল। গ্রামের সকলের উপস্থিতিতে শিবুর দাহ কার্য সমাধান হলো। জবা কেবল পুতুলের মতো সবার কথা শুনে দাহের সমস্ত নিয়ম পালন করল। দাহ কার্যের সময় জমিদার বাবু নিজেও উপস্থিত ছিলেন শ্মশানে। তবে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন উনি। সেদিনের সেই বাদুড়টা আজও গাছে ঝুলে রয়েছে। ওরকম জ্বলতে থাকা চোখে প্রাণীটাকে চেয়ে থাকতে দেখে নন্দলাল বাবুর আবার অস্বস্তি হতে লাগলো। সচরাচর এরকম তো কখনো হয় না। তাছাড়া এরকম বড় আকৃতির বাদুড়ও খুব একটা দেখা যায় না। শিবুর দাহর সমস্ত কাজ দ্রুত মিটিয়ে সকলে বাড়ি ফিরে গেল। শিবুর ভয়ানক মৃত্যুতে সবার মনের মধ্যে ভয় আরো বেশি করে বেড়েছে। নন্দলাল বাবু বসে আজকের ঘটনা নিয়েই ভাবছিলেন। কাল রাতে অত লাঠিয়াল পাহারা রেখেও কোনো লাভ হলো না, বরং গবাদি পশুর মৃত্যুর বদলে একটা জলজান্ত মানুষ মারা গেল। নন্দলাল বাবু এই ভূত প্রেতে খুব একটা বিশ্বাসী নয়। ওনার মতে এগুলো ওনার বা গ্রামের কোনো শত্রুর কাজ। তাদের হাতে নাতে ধরার জন্যই এই ব্যবস্থা করেছিলেন উনি, কিন্তু কোত্থেকে কি যে হয়ে গেল সেটাই বুঝতে পারছেন না। ওনার ভাবনার মাঝেই বাইরের দরজায় কেউ ধাক্কা দিল। জমিদার বাবু, আসবো? নন্দলাল বাবু আচমকা ডাকে চমকে উঠে দরজার দিকে ফিরে তাকালেন। দেখলেন ওনার মোতায়েন করা লাঠিয়ালদের মধ্যে একজন দরজায় এসে দাঁড়িয়েছে। ও তুমি তো বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। কি ব্যাপার, হঠাৎ এই সময় তোমার আগমনের কারণ কি? কোনো সমস্যা হয়নি তো আবার? জমিদারের দরদি কণ্ঠ শুনে তাপস ভীত কণ্ঠে বলল, আগে বাবু, কালকের ব্যাপারে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। কাল রাতে তো তোমরাই ছিলে পাহাড়ায়। কাল ওখানে কি কিছু হয়েছে? তোমরা কি কিছু দেখেছো? ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জমিদার বাবু অসহিষ্ণু গলায় বললেন, আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো, কালকের ব্যাপারে কি বলতে চাও? কাল রাতে আমি শিবুকে দেখেছি জমিদার বাবু। কি? কখন দেখেছো ওকে? কোথায় দেখেছো? আর চুপ করে আসো কেন, বলো। আগে বাবু, কাল রাতে পাহারা দেওয়ার সময় পশ্চিমের রাস্তা ধরে নদীর দিকে ওকে যেতে দেখেছিলাম। অন্ধকারের মধ্যে কেমন একটা আচ্ছন্নভাবে টলমলো পায়ে এগিয়ে যাচ্ছিল। ওকে দেখতে পেয়ে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করি, হাত ধরে ওকে বাড়ির দিকে টেনে নিয়ে যেতে চাইছিলাম। তো বিশ্বাস করুন, ওই সময় শরীরটা এত বেশি ভারী ছিল যে ও অত টানা হেচড়া করে ওকে ওর জায়গা থেকে এক বিন্দু সরাতে পারিনি। তারপর তো ওর ও বলতে বলতে ভয়ে শরীরটা কেঁপে উঠল তাপসের। তারপর সে কি ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে গমগমে গলায় কথা বলল বাবু। এরপরেই আমাকে চমকে দিয়ে ওর শরীরের আকার ধীরে ধীরে বড় হয়ে যেতে লাগলো। ওর উচ্চতা বোধহয় আকাশকেও ছুঁয়েছিল। ওরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর দাঁড়াতে পারিনি, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম। আজ ভোর রাতে ফিরতেই একেবারে বাড়ির পথ ধরেছিলাম, কিন্তু পরে যখন শুনলাম শিবু আর বেঁচে নেই, তখন মনে হলো আপনাকে সবটা জানানো দরকার। তাছাড়া এর সমাধান বার করাও তো দরকার, নইলে শিবুর মতো আমরাও হয়তো একইভাবে মারা যাব। এতক্ষণে সবটাই রুদ্ধশ্বাসে শুনছিলেন নন্দলাল বাবু। এসব কি সত্যিই ঘটেছে? তুমি ভুল কিছু বলছো না তো? এসব অবাস্তব ঘটনা কি সত্যিই সম্ভব? তাপস মরিয়া হয়ে বলে উঠল, আমি কেন আপনাকে বানিয়ে বানিয়ে বলতে যাব বলুন তো বাবু? এতে আমার স্বার্থটা কোথায়? বরং আপনাকে সবটা জানিয়ে দিলাম যাতে আপনি সব দিক বিচার বিবেচনা করে কিছু সিদ্ধান্তে আসতে পারেন। আমার কর্তব্য আমি পালন করেছি, এবার আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমি আসি।
এই বলে তাপস বেরিয়ে গেল। জমিদার মশাই কোনো কুল কিনারা না পেয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে মনে ভাবলেন পুরোহিতের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। গ্রামে কদিন ধরে কি ঘটে চলেছে সবটাই তো আপনি জানেন ঠাকুর মশাই। কাল গ্রামে শিবুর মৃত্যুটা কেমন ভয়ানক ভাবে হয়েছিল সেটাও জানেন নিশ্চয়ই। তারপর কাল তাপস মানে যারা গ্রামে পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজন আমায় এসে যা বলল তাতে তো আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। নন্দলাল বাবু তাপসের বলা সমস্ত কথাগুলো আগাগোড়া বলে গেলেন। আগামী চতুর্দশী তিথিতে আমি একটা ক্রিয়া করব। মনে রাখবেন এটাই আপনার পরিবারের ওপর থেকে সেই অশুভ শক্তি তাড়ানোর একমাত্র উপায়, তাই ভুল যেন না হয়। আমি বেরিয়ে চলে এলাম। যথারীতি চতুর্দশী এলো নিজের সময়। এই 2 দিন কিভাবে কি করব কষে ফেলেছি খুব ভালো করে। কোনো কিছুই যেন বাদ না যায়। বাদ গেলে বিপদ বাড়বে। হতে পারে আমার ওপরও কোনো বিপদ এলো, তাই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আপনারা প্রবেশ করবেন না। যাই হয়ে যাক, তিনি বা তার স্ত্রী বা বাড়ির অন্য কেউ যেন এই দিকে না আসে। আমি যখন আসনে বসলাম তখন বেশ রাত। মাঝে মধ্যে 2-1টা পেঁচা ডেকে উঠছে। আসনে বসে ইষ্টমন্ত্র জপ করে গাত্র বন্ধন করে নিলাম নিজে, আর তারপর বীজ মন্ত্র জপ করলাম। এবার ঘটলো এমন কাণ্ড যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এতক্ষণ আমি খেয়ালই করিনি বেতাল দাঁত নখ বের করে হাজির হয়েছে। লাল জ্বলন্ত চোখে এবার সে যেন সত্যি অগ্নিবর্ষণ করে চিৎকার করে উঠল বীভৎসভাবে। মনে হলো যেন তার চিৎকারে মাটি ফেটে যাবে, আকাশ বিদীর্ণ হবে। সেই চিৎকারে আমারও গায়ে কাঁটা দিল। ব্যাপারটা কি হলো বুঝে ওঠার আগেই বেতাল হাতটা চেপে ধরল। আমি প্রাণপণে হাত টেনে নিজেকে ছাড়িয়ে আনার চেষ্টা করলাম, কিন্তু তার অমানুষিক শক্তির সামনে আমার এক মানব দেহের শক্তি কি পেরে ওঠে? বেতাল আমার হাত ধরে টানছে, আর সেই ভয়ঙ্কর চিৎকারে বাড়ির প্রতিটা ইট কাঁপছে, যেন গোটা বাড়িটাও তার সাথে চিৎকার করছে। বেতাল আমার মাথা চিবিয়ে না খাওয়া পর্যন্ত সে আমায় ছাড়বে না। এবার তো সে আমায় কোনো মতেই ছাড়ছে না। এই অবস্থায় হাত ছাড়ানোর আশা ছেড়ে দিয়ে আমি এই সমস্ত ক্রিয়াকলাপ না দেখে চোখ বন্ধ করলাম। আমার আরাধ্যা দেবী, মধু সুন্দরী দেবী সকলকে একত্রে স্মরণ করলাম। একটা সময়ের পর চোখ খুলতে দেখি শয়তানটা আমার দিকে মুখ করে হিংস্র ভঙ্গিতে হাসছে। ওরে মূর্খ, আমার মৃত্যু এত সহজে হবে না তা আমি খুব ভালো করেই জানি। তবে বেতাল, তোর সময় শেষ। এই বলে আমি এগিয়ে গেলাম ওর দিকে। সুযোগ বুঝে আমিও আমার হাতে থাকা শুকনো দুত্র ফুল, তিল, কাকের পালকের টুকরো, গঙ্গামাটি আর মরদেহের চিতাভস্যের সমস্ত সংমিশ্রণের গুঁড়ো ছুঁড়ে দিই তার দিকে। সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিল, আর যেতে দেখলাম পিশাচকে। গভীর রাত। শ্মশানের এক কোণে ধ্যানে মগ্ন দামিনী। দামিনী ধ্যানে মগ্ন থাকাকালীন অবস্থায় বুঝতে পারল ওর পেছনে এসে উপস্থিত হয়েছে কেউ। দামিনীর মুখ জুড়ে অন্ধকার নেমে এলো। বিড়বিড় করে কয়েকবার মন্ত্র আউড়ে শেষ পর্যন্ত কিছু না হওয়ায় তীব্র ক্ষোভে চিৎকার করে উঠল সে। এতদিন ধরে করা এই সমস্ত আয়োজনের মাঝে যদি সত্যি আসল কাজটা না হয় তখন কি হবে? দামিনীর ভাবনার পাশেই পাশ থেকে বেতাল খ্যাক খ্যাক করে হেসে উঠল। বলেছিলাম না, অর্ধসত্য বড় ভয়ঙ্কর। কিসের অর্ধসত্য বলতো? বেতাল দামিনীর গলাটা আরো ভালো করে জড়িয়ে ধরে বলল, আমাকে সন্তুষ্ট করিসনি এখনো। আমায় যে জাগালি তার জন্য এখনো অবধি আমায় পেট দিসনি তুই। কি চাই তোর? সময় যে পার হয়ে গেল, এখনো পর্যন্ত যে আমায় দেহ উৎসর্গ করলি না, নিজের কথা রাখিসনি তুই।
বলেছিলাম অর্ধ সত্য তোর জীবনে ধ্বংস ডেকে আনবে। তোর মৃত্যুতে আমার মুক্তি। সমস্ত বিষয়টা বুঝে ওঠার আগেই একটা মট করে শব্দে দামিনী স্তব্ধ হয়ে যায়, নেতিয়ে পড়ে মাটিতে। বেতালও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাতাসের মধ্যে।